শিক্ষার্থী, আমার দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আশা করব প্রত্যেকেই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আচরণে লিপ্ত হচ্ছ, অর্থাৎ যে ধরনের আচরণ করলে নিজের রক্ষা করা যায়, এই মহামারীর হাত থেকে সুরক্ষার্থে নিজের পরিবার এবং পারিপার্শ্বিক মানুষকে এক ধরনের নির্দেশনার মধ্যে আনা যায়। শিক্ষার্থী হিসেবে বড় দায়িত্ব, শিক্ষক হিসেবে সেই নির্দেশনা তোমাদের দিয়েই আমি শুরু করছি আজকের এই পাঠদান, যেখানে তোমাদের ফার্স্ট পেপারের ইংরেজি ফার্স্ট পেপারের একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর দানে যে সক্ষমতা, সেটা আমি দেখেছি আছে তোমাদের, কিন্তু যার মধ্যে একটু ত্রুটিপূর্ণ আচরণ মাঝে মাঝে হয়ে থাকে। সেই ত্রুটি থেকে তোমাদের বের করে আনার জন্যই আজকের এই আলোচনা, যেখানে তোমরা জানো তোমাদের সিন প্যাসেজ থেকে ফার্স্ট পেপারের যে টেক্সট বুক, সেখান থেকে একটা সিন প্যাসেজ পরীক্ষা এসে থাকে, যেখানে আলোকে 1 দাগ এবং 2 দাগ মাল্টিপল চয়েস, অর্থাৎ চুজ দ্য বেস্ট আনসার এবং শর্ট কোশ্চেন 2 দাগে, এবং 3 দাগে তোমাদের দেওয়া হয় আরেকটা সিন প্যাসেজ। তার আলোকে তোমাকে করতে হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপে সেখানে শব্দ সংযোজন করাতে হয়। 4 দাগে যে তোমাকে একটা আনসিন প্যাসেজ দেওয়া হয়, সেই আনসিন প্যাসেজের আলোকে তোমাকে একটা টেবিল থাকে, সেই টেবিলে শব্দ সংযোজন করাতে হয়, যেটাকে ইনফরমেশন ট্রান্সফার বলা হয়ে থাকে। তোমরা জানো এটা এই হিসেবে নাম হয়। এই যে প্রশ্নটা করা হয়ে থাকে, সেখানে তথ্য প্যাসেজটি পড়ে তথ্য ওখানে আনতে হয়। এখন এই তথ্য আনার ক্ষেত্রে কোন ধরনের কৌশল অবলম্বন করলে আমাদের তথ্যগুলোর যথার্থ উত্তর হবে, আমি সেটা দেখানোর চেষ্টা করছি। দেখো, সর্বোপরি আমি বিগত সালের বোর্ড কোশ্চেন, বিশেষ করে যশোর বোর্ডে যে ধরনের প্রশ্ন হয়ে থাকে, সেখানে এই তথ্য সংশোধনের জন্য যে টেবিল দেওয়া হয়, এই টেবিলের একটা পার্ট আছে, সেই পার্টে কি ধরনের প্রশ্ন এসে থাকে আমি সেটা নিয়ে কথা বলবো এখন। তো তোমরা সেক্ষেত্রেই তোমাদের কাছে যে রেফারেন্স বুক হিসেবে যে বই থাক না কেন, তোমরা যশোর বোর্ড 2019 সালের যে কোশ্চেনটা, যশোর বোর্ড 2019, যশোর বোর্ড 2019, এটা নিয়ে আমরা একটা কথা বলতে চাচ্ছি। আচ্ছা, এর কোনটা আমরা 4 দাগ, যেটা 4 দাগ, হাউ টু আনসার কোশ্চেন নাম্বার 4। এটা দেখো, এখানে আমি গল্পটা কত শুরুতে পড়তে যাচ্ছি। গল্পটা পড়ার মধ্য দিয়েই আমার যে আলোচনা, সেটা আমি করব। এখন গল্পটা আমি শুরুতে পড়তেই যাচ্ছি। তো দেখো, গল্পটা শুরুতে পড়তে যাচ্ছি আমি। The great men were born in different places of this world. The great men, মহৎ মানুষেরা, were born, জন্ম নিয়েছিলেন, in different places, বিভিন্ন জায়গায়, of this world, এই পৃথিবীতে, but their activities, কিন্তু তাদের কাজকর্ম, কর্মকাণ্ড, make them, তাদেরকে করেছে familiar, পরিচিত, সুপরিচিত করেছে, and closer, এবং সন্নিকটে এনেছে, কাছে এনেছে, to us, আমাদের। বিভিন্ন জায়গায় অনেক দূরে জন্মগ্রহণ করলেও তাদের কাজকর্মের মধ্য দিয়ে ওনারা আমাদের কাছে চলে এসেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ ওয়ান অফ দোজ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাদের অন্যতম একজন, হু কন্ট্রিবিউটেড, যিনি অবদান রেখেছিলেন a lot, অনেক বেশি, টুয়ার্ডস বাংলা ল্যাঙ্গুয়েজ, কোন দিকে, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের জন্য, অ্যান্ড লিটারেচার, এবং বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য, ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট স্কলার অফ বেঙ্গল, সে এই বাংলার একজন মহৎ পণ্ডিত ছিলেন। দিস গ্রেট স্কলার, এই মহাপণ্ডিত, ওয়াজ বর্ন, জন্মেছিলেন অন জুলাই 1885 at 24 পরগনাস, অর্থাৎ 24 পরগনা ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের 24 পরগনায় 1918 জুলাই মাসে 1885 সালে জন্মেছিলেন তিনি। সেটা কোথায়? ইন্ডিয়াতে।
he passed his entrance examination. তিনি পাস করেছিলেন তার entrance examination, যেটা প্রবেশিকা পরীক্ষা। আগে এসএসসি পরীক্ষাকে entrance প্রবেশিকা পরীক্ষা বলা হয়ে থাকতো। in 1904 সালে তিনি এই এন্ট্রান্স পরীক্ষা পাস করেন and obtained his BA degree, এবং অর্জন করেছিলেন তার BA ডিগ্রি 6 years later, 6 বছর পরে। It took him 2 years to complete his MA. এটা নিয়েছিলেন 2 বছর তার মাস্টার্স অফ আর্টস, যেটা MA ডিগ্রিতে কমপ্লিট সম্পন্ন করতে, and another 2 years, এবং আরো 2 বছর for his bachelor of law ডিগ্রি, অর্থাৎ সে আইনের পরে একটা স্নাতক ডিগ্রি নিয়েছিলেন, সেটা ও 2 বছর ধরে করেছিলেন, সেটাই বলা হয়েছে এখানে। He later joined the University of Dhaka. পরবর্তীতে তিনি যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে in 1921 সালে, ঢাকা ভার্সিটি, অর্থাৎ 25 সাল 1921 সাল শুরুতেই উনি যোগ দিয়েছিলেন as a professor of সংস্কৃত and Bengali, সংস্কৃতি এবং বাংলার প্রফেসর, একজন অধ্যাপক হিসেবে। He was awarded the doctorate degree. ওনাকে দেওয়া হয়েছিল ডক্টরেট ডিগ্রিতে ভূষণে তাকে ভূষিত করা হয়েছিল from Sorbonne University, Paris in 1928. প্যারিসের সরবন ইউনিভার্সিটিতে থেকে তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছিল 1928 সালে। বাংলা সাহিত্যের কথা, এটা কাব্যগ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা, দ্য ফার্স্ট ওয়েল অ্যারেঞ্জড হিস্টোরি অফ বেঙ্গলি লিটারেচার, বাংলাদেশের অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম সুসজ্জিত একটি কি সেটা বাংলা সাহিত্যের কথা, দ্য ফার্স্ট ওয়েল অ্যারেঞ্জড হিস্টোরি, সুসজ্জিত একটি ইতিহাস। সেটা কিসের? বাংলা সাহিত্যের সুসজ্জিত একটি ইতিহাস, এটা প্রথম বাংলা সাহিত্যের কথা, যেটা কম্পোজড রচনা করা হয়েছিল ওনার দ্বারাই, ডক্টর মনসুরুদ্দৌলার দ্বারাই। দ্যাট ওয়াজ পাবলিশড ইন 1953, এবং ওটা প্রকাশিত হয়েছিল 1953 সালে। দিস গ্রেট স্কলার, এই মহৎ পণ্ডিত, রিমেইন বিজি, ব্যস্ত ছিলেন উইথ হিজ ওয়ার্ক, তার কাজকে নিয়ে, টিল হি বিকেম সিরিয়াসলি ইল, যতক্ষণ না পর্যন্ত তিনি চরম অসুস্থ হয়েছিলেন ততক্ষণ উনি ওনার কাজের মধ্যেই ছিলেন, ব্যস্ত ছিলেন। in 1967, আর সে অসুস্থতা হয়েছিলেন তবে 1967 সালে, and was confined to bed, এবং তাকে confined to মানে সীমাবদ্ধ কোনো গণ্ডির মধ্যে আটকা পড়া, confined to bed for about 2.5 years, এবং তিনি অর্থাৎ বেডেই ছিলেন, অর্থাৎ অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন কতটা about 2.5 years, অর্থাৎ 2 বছর এবং আরো প্রায় 2.5 বছর। ডক্টর শহীদুল্লাহ breathed his last, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন on 13 জুলাই 1969 সালে। জানো তোমরা, একটা বিখ্যাত বলতে আমাদের স্মরণীয় একটা সাল, যেটা হচ্ছে কিসের জন্য? গণ অভ্যুত্থান, যেটা কষ্টদায়ক, আমাদের কষ্টের। এই ঢাকা অবশ্য বাঙালি জাতির জন্য সেটা অবশ্যই সংগ্রামের এবং আমাদের গর্বেরও, কারণ আমাদের অভ্যুত্থান হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে, বাঙালি জেগে উঠেছিল। আচ্ছা, উই রিমেম্বার হিম, আমরা তাকে স্মরণ করি উইথ গ্রেট রেসপেক্ট, বড় সব শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি, অ্যান্ড গ্র্যাটিটিউড, সম্মানের সাথে। যাই হোক, এই প্যাসেজ থেকে এবার তোমাকে যেটা দেয়া হয়, এখানে মূলত যেখানে একটা অংশ রাখা হয় হু বা হট, আচ্ছা, আর কি রাখা হয়? আর রাখা হয় ইভেন্ট বা অ্যাক্টিভিটি। আচ্ছা, আর রাখা হয় হোয়েন, আর রাখা হয় কি হোয়ার। এখন আমি জানি এখানে তোমরা শব্দ সংযোজন করতে পারো, সেটা খুবই স্বাভাবিকভাবে পারো তোমরা, কিন্তু মাঝে মাঝে শব্দ সংযোজনের ক্ষেত্রে কিছু ভুল পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে কি আমি দেখাচ্ছি। মনে রাখবা, হু বা হটে সবসময় নাউনের প্রাধান্য দিতে হবে। কিসের? নাউন। এই হু বা হটে হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ, নাউন অথবা
নাউন ফ্রেজ, নাউন অথবা নাউন ফ্রেজ। এখানে থাকবে হচ্ছে ইভেন্ট অ্যাক্টিভিটিতে ভার্ব, কি থাকবে? ভার্ব। আচ্ছা, হোয়েনে থাকবে হচ্ছে এই হোয়েনটা আর হোয়ারটা, এখানে সময় আর জায়গা, সময় আর জায়গা। তো সেক্ষেত্রে এই সময় আর জায়গাটা অবশ্যই অ্যাডভার্ব হতে হবে। কি হতে হবে? সময় আর জায়গাটা অ্যাডভার্বিয়াল ক্লজে প্রকাশ করতে হবে। কিসে? অ্যাডভার্বিয়াল ক্লজ। সময় এবং জায়গাটা সেটা অবশ্যই তোমাকে অ্যাডভার্বিয়াল ক্লজে প্রকাশ না করলে উত্তরটা যথার্থ হবে না। অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন দেখো, আমি যেটা দেখাতে চাচ্ছি, হু বা হটে এখানে তোমাকে একটা বিষয় বলা হলো যে, আমি একটা অন্য বিষয় বলছি, যেমন এখানে বাংলাদেশ বলা হলো। বাংলাদেশ ভার্ব গট ইন্ডিপেন্ডেন্স। বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ পেয়েছিল স্বাধীনতা। এইবার এখানে হোয়েনে তোমার আমি যে দেখাইছি, এখানে হোয়েনের ক্ষেত্রে হচ্ছে এই সময় হতে গেলে, এই যে তুমি সময় বলতে কেমন বুঝায় দেখো, আমি তোমরা জানো যে এখানে এই ভার্বের সাথে ইন্ডিপেন্ডেন্স শব্দটা যোগ হয়েছে, অর্থাৎ ভার্ব অবশ্যই থাকতে হবে। ভার্ব অবশ্যই থাকতে হবে। ইভেন্ট বা অ্যাক্টিভিটিতে অবশ্যই ভার্ব থাকতে হবে। ভার্বের সাথে সঙ্গতি রেখে অর্থ ঠিক রাখতে যে অন্য ওয়ার্ড আসতে পারে, কিন্তু ভার্ব না থাকলে কিন্তু বাক্য হবে না। আচ্ছা, এবার হোয়েনে যে ভুলটা হয়ে থাকে সেটা সময় আর সময়ের নাম বিষয়। কেমন? সময় হচ্ছে এই যে আমি যদি বলি যে সকাল, মর্নিং, এই মর্নিং কিন্তু নাউন, মর্নিংটা হচ্ছে নাউন, কিন্তু অ্যাডভার্ব করতে হবে কেমন? সকাল এ, ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি? এটা অ্যাডভার্ব, এটা নাউন। ইন দ্য মর্নিং, এখানে হোয়েনে সবসময় অ্যাডভার্ব প্লাস কে কিংবা অ্যাডভার্বিয়াল কে রাখতে হবে, এই ইন দ্য মর্নিং রাখতে হবে। তোমাকে যদি বলা হয় যে 1971 সাল, যে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল 1971 সাল না 1971 সাল এ, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা পেয়েছিল। এই সাল এ, যখন সাল এ লিখবা, এই সাল আর সাল এ, এই যে 1971 সালে তখনই লিখতে হবে, তখন ইন 1971, এটা হচ্ছে 71 সালে, এটা হচ্ছে শুধু সাল। বাংলাদেশ 1971 সাল স্বাধীনতা পেয়েছিল, বাংলাদেশ 1971 সাল স্বাধীনতা পেয়েছিল, বাক্যটা ভুল। আর 1971 সালে ইংরেজি কি? ইন 1971, অর্থাৎ এই সময়ের পূর্বে ইন, এট এগুলো যোগ করতেই হবে, এগুলো এখানে বসাতে হবে। এটাই হচ্ছে মুখ্য বিষয়। ঠিক জায়গার বেলাও একই ব্যাপার। জায়গাটাও আমি দেখাচ্ছি। আমি এখানে জায়গাটা অনেক সময় কি হয় যে সে খুলনাতে বাস করে, খুলনা বাস করে না খুলনাতে, এই খুলনাতে ইংরেজি হচ্ছে ইন খুলনা। এই খুলনাতে ইংরেজি কি হবে? ইন খুলনা। আর শুধু খুলনা এটা নাউন, শুধু খুলনা আছে যে কে এস ইউ এল এন এ, এটা কি? এটা নাউন, এটা হচ্ছে নাউন। আর এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। এখানে সব বলবে কি? অ্যাডভার্ব বলবে। এখানে এখানে সব অ্যাডভার্ব বসাতে হবে। এখানে কি বলবে? অ্যাডভার্ব। সেক্ষেত্রে জায়গার নামের আগে তুমি অবশ্যই ইন খুলনা,
কিংবা সে ঢাকাতে বাস করে, অথবা কি বলো তুমি যে আমাদের এই পৃথিবীতে কোভিড-19 কিংবা করোনা ভাইরাস বর্তমানে মহামারী আকার ধারণ করেছে, কিংবা আমাদের এই ওয়েস্ট কি বলো যে পশ্চিম দক্ষিণ এশিয়ায়, এই সাউথ এশিয়ায় তুমি যদি বলো যে আমাদের এই বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে কোনটা? কোভিড-19. COVID-19 has taken a pandemic form in the বাংলাদেশ কিংবা in our country, আমাদের দেশে। তো এই আমাদের দেশে ইংরেজি কি? আচ্ছা, কান্ট্রি, এই বাংলাদেশে ইংরেজি কি? ইন বাংলাদেশ। ইন বাংলাদেশ, বাংলাদেশে ইংরেজি কি? ইন বাংলাদেশ। অতএব তোমার খেয়াল রাখতে হবে, অথবা ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে COVID-19 has taken a pandemic form. COVID-19 has taken a pandemic form in our country. আমাদের দেশ এ, আমাদের দেশ না আমাদের দেশে, এখানে সবসময় হবে আমাদের দেশে, কখনো আমাদের দেশ না। আওয়ার কান্ট্রি হচ্ছে একটা নাউন। এই যে যখন লিখবা যে আওয়ার কান্ট্রি, এটা কিন্তু নাউন, এটা নাউন। আওয়ার কান্ট্রিটা হচ্ছে নাউন। আর যে লিখবা ইন আওয়ার কান্ট্রি, ওটা অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হোয়ার এও অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, হোয়েন এও অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, ওটা অ্যাডভার্ব অফ প্লেস। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, অ্যাডভার্ব অফ টাইম আর প্লেস, এই বিষয়টি তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই বিষয়টা প্রায় দেখে থেকে আমি তোমাদের ভুলের মধ্যে এসে যাই, যে এটা তোমরা জানো যে হু বা হটে এখানে দেশের নাম, মানুষের নাম, কোনো প্রতিষ্ঠানের নাম, ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, বিভিন্ন বিষয় এখানে আসতে পারে হু বা হটে। এখানে কোনো একটা কাজের নাম আসতে পারে, যেমন একটা কাজের একটা নাম আছে যে ব্যাংক জব, কিন্তু কাজের নাম ব্যাংক জব, ব্যাংক চাকরি, ব্যাংক জব। এখানে সবসময় ভার্ব দিয়ে কোনো শব্দের সংযোজন হবে, ভার্ব। ইভেন্ট বা অ্যাক্টিভিটি মানেই ভার্ব। এখানে নাউন বা নাউন ফ্রেজ, ইভেন্ট বা অ্যাক্টিভিটি মানে ভার্ব। ওয়েন মানে সেখানে সময়, কিন্তু সময়ের পূর্বে অবশ্যই আমি আগেই বলেছি ইন, এট এগুলো যোগ করতে হবে। মর্নিং না হয় ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। আচ্ছা, কি হবে? ইন দিস ইয়ার, এট দ্য নুন, এরকম শব্দ তোমাকে আনতে হবে। তুমি ওটা ওখানে অবশ্যই তুমি ভালো খেয়াল করলে তোমার পর্যবেক্ষণ সেটা অবশ্যই আসবে যে সময় সংক্রান্ত কি বাক্য দেওয়া আছে। ঠিক হোয়ারেও তোমাকে অ্যাডভার্ব বানাতে যে প্রিপজিশনের সংযোজন করতে হবে। সর্বোপরি কথা যেটা, এই ক্ষেত্রে যে উত্তরটা হবে ওর সামনে প্রিপজিশনকে আনতে হবে। পার্টস অফ স্পিচের যে একটা অংশ প্রিপজিশন, ওটাকে এনেই তোমাকে এই হোয়েন বা হোয়ারের উত্তরে প্রস্তুত থাকতে হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব আগামী দিন তোমরা এই চারটাকে সামারি লেখা সম্পর্কে ইতিপূর্বে আমি বলেছি কিভাবে লিখতে হয় সামারি। তোমরা এখানে যশোর বোর্ড 2019-এর যশোর বোর্ড 2019 এইচডব্লিউ করবা কোনটা আমি দেখাচ্ছি। চার দাগ, পাঁচ দাগ, ছয় দাগ, 4 দাগ, 5, 6। এখানে সামারিটা অবশ্যই এই যে কোথায় লিখতে হয়, সামারি লিখতে হচ্ছে এই যে আনসিন প্যাসেজ থেকে শুরু করে, এই আনসিন প্যাসেজের আলোকেই অর্থাৎ আনসিন প্যাসেজ দেখেই এই যে মূল বক্তব্য। এখানে ব্যক্তি জীবনী নিয়ে দেওয়া হয়েছে, ব্যক্তি জীবনী নিয়ে দেওয়া হলে ব্যক্তি জীবনীর আলোকে কিভাবে লিখতে হয় আমি কিন্তু ইতিপূর্বে সামারি সম্পর্কে ক্লাসে বলা হয়েছে যে প্রথম বাক্যে বলতে হবে কি ওনার প্রথম বাক্যেই, যাই হোক ওটা ইতিপূর্বে গত ক্লাসে বলা হয়েছে। 4, 5, 6 এটা তোমরা অবশ্যই ইনস্টল করবে।
4, 5, 6 এটা এই যশোর বোর্ড 2019-এর 4, 5, 6 এটা এইচডব্লিউ করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব এই ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখানে যথার্থ উত্তর আনসার করে তোমরা যথার্থ মার্কস পেয়ে থাকো। তবে যেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই দুই ক্ষেত্রে এবং ইভেন্ট অ্যাক্টিভিটিতে অবশ্যই ভাব থাকতে হবে। এটা মনে রাখবা, হু বা হটে নাউন বা নাউন ফ্রেজ থাকবে, অর্থাৎ নামকে খুঁজতে হবে। ইভেন্ট অ্যাক্টিভিটি এখানে ভার্ব সম্বলিত, ভার্বকে রেখেই আমাকে উত্তর করতে হবে। যদি এখানে ব্ল্যাঙ্ক থাকে when বা where অবশ্যই এখানে সময় ইন অ্যাট এগুলো যোগ করেই করতে হবে। whereও সেটা। আরেকটা বড় নির্দেশনা সেটা হচ্ছে কি, এইটা উত্তর দেওয়ার সময় তোমরা কোনোভাবেই এটা উত্তর দেওয়ার সময় কিন্তু তোমরা সবসময় খেয়াল রাখবে এই বক্স যেন প্রশ্নে দেখে আবার খাতায় বক্স আঁকবে না। কিন্তু যেখানে যা ব্ল্যাঙ্ক থাকবে, ধরো এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে 2 নাম্বারটা এখানে আছে, এখানে 1 নাম্বারটা এখানে ছিল, কোনটা এখানে এই যে হয়ে নে 1, তোমরা উত্তর ঠিক 1 লিখে এখানে উত্তর দিবা, 2 লিখে এখানে উত্তর দিবা, 3 নাম্বার এখানে লিখবা, লিখে উত্তর দিবা। বক্স থাকবে না কিন্তু, শুধুমাত্র উত্তরটা দাগ নাম্বার দিয়ে এখানে 4 দাগ দিয়ে উত্তর লিখতে হবে। আশা করব এই বিষয়টা খুবই সহজ সাবলীল, যেটা সম্পর্কে ধারণা ইতিপূর্বে তোমরা পেয়েছিলে, আর সেটা নিয়ে আবার কথা বলা হলো। কিন্তু সামারিটা বিষয়ে প্রয়োজন হলে সামনের দিন আরেকটা ক্লাসে সামারি নিয়ে কথা বলা হবে। তো ভালো থাকবে সবাই। আমি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। বর্তমান পরিস্থিতিকে সামলে কিংবা বর্তমান পরিস্থিতির জন্য পরিস্থিতি থেকে নিজেকে রক্ষার্থে যে ধরনের আচরণ পরিবেশের সাথে করা দরকার, সাবধানে চলা, মাস্ক পরিধান করা, গভর্নমেন্টের দেয়া সরকারি নির্দেশ বিধিনিষেধগুলো মেনে চলা, এ ধরনের সকল নির্দেশনার মধ্যে আমরা থাকবো এবং পরিবেশের সর্বোচ্চ একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবো। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ।